দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি। তো চিলিয়ান কবির এই কবিতাটি থেকে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকে প্রতি বছরই অনেক প্রশ্নই এসে থাকে, শর্ট থেকে লং শুরু করে সমস্ত প্রশ্নই এসে থাকে। তো এই কবিতাটির কবি পরিচিতি সহ এর অভ্যন্তরীণ ব্যাখ্যা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তো প্রথমে কবিতাটিতে যাওয়ার আগে কবি সম্পর্কে কিছু কথা জানা দরকার। যেমন এই পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি, তিনি রাজনীতিবিদও ছিলেন। তার জন্ম চিলির সীমান্ত শহর পার্লেতে 1904 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম নেক্তালি রিকার্দো রেন্স বাসোয়ালতো এবং পাবলো নেরুদা ছিল তার ছদ্মনাম। এই ছদ্মনামটি পাবলো পিকাসো নামের এক শহর থেকে পাবলো এবং জ্যাঁ নেরুদা নামে এক লেখকের নাম থেকে নেরুদা নামটি তিনি নিয়েছিলেন এবং পরবর্তীকালে এই নামটি আইনি বৈধতা পায়। তো তার রচিত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এবং কবিতাটি অনুবাদ করেন আমাদের নবারুণ ভট্টাচার্য, আমাদের বাঙালি কবি, যার পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং মাতা ছিলেন মহাশ্বেতা দেবী। এই বিখ্যাত নাট্যকার এবং স্বনামধন্য লেখিকার এক বিখ্যাত সন্তান নবারুণ ভট্টাচার্যের আমরা এই কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে পেয়ে থাকি। তো আমি সরাসরি কবিতাতে চলে যাচ্ছি। কবিতায় বলা আছে, প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে না, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ কবি বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম। তাকে বলতে বিভিন্ন আলোচনাতে কখনো তাকে বলতে মা, কখনো স্ত্রী বা কখনো প্রেমিকা রূপে আলোচনা করা হয়। তো আমি এখানে প্রেয়সী অর্থাৎ প্রেমিকা হিসেবেই আমি আলোচনা করছি। তো তো কবি তার প্রেমিকাকে ছেড়ে দরজার সামনে দাঁড় করে রেখে কবি চলে গেলেন দূরে কোথাও। কেন চলে গেলেন না, সে সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি, তখন যুদ্ধময় একটা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। তো তখন জীবন বাঁচানোর জন্য কবি তার প্রেমিকাকে ছেড়ে রেখে যে তিনি আসবেন কি আসবেন না সেই প্রতিশ্রুতিও না দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু মেয়েটা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কবিতাকে চলে গেল। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ মেয়েটা জানতোই না যে কথক আর কোনোদিনও ফিরে আসবেন না, তাই মেয়েটা অপেক্ষায় দিন গুনছে কখন কথক ফিরে আসবে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। এই কথাটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চাইছেন না, একটা সময় অতিক্রান্ত হলো। একটা কুকুর চলে গেল, কথক যাওয়ার পর একটা কুকুর চলে গেল, গির্জার এক নান চলে গেল। নান অর্থাৎ গির্জার সন্ন্যাসিনীকে বোঝায়। একটা সপ্তাহ চলে গেল, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। অর্থাৎ দিনের পর দিন একটু করে সময় কেটে গেল। অর্থাৎ কি বলা হচ্ছে না, কথক মেয়েটাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজার সামনে তিনি চলে গেলেন এবং তিনি ফিরে আসবেন কি না সে কথা মেয়েটা জানতো না। কথক যে ফিরে আসবে না সে কথা মেয়েটা জানতো না। তারপর দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। তারপর কবি কি বলছেন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অর্থাৎ কথক যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন সেখানে তার পায়ের দাগ পড়েছিল। তারপর বর্ষাকাল আসায় বৃষ্টি হয়, সেই পায়ের দাগ অর্থাৎ সেই শেষ স্মৃতিটুকুও কথকের মুছে গেল সেখান থেকে। ঘাস জন্মালো রাস্তায়। আমরা যে পথ দিয়ে হাঁটি সেই পথে একটা হাঁটা পথ তৈরি হয়ে যায় এবং দুদিকে থাকে ঘাস। কিন্তু যখন সেই পথ দিয়ে আর আমরা কেউ হাঁটি না, তখন ধীরে ধীরে দু প্রান্তের ঘাস যেন সেই পথকে ছাপিয়ে যায়, অর্থাৎ পথটা বন্ধ হয়ে যায়। তো সেখানে ঘাস জন্মে গেল আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ এই মধ্য দিয়ে কবি কী বোঝাতে চাইছেন, যে ঘাস জন্মে গেল রাস্তার উপর। তারপর মেয়েটা তো অপেক্ষা করছে, দিন গুনছে তার প্রিয়তম কখন ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষা, কারোর জন্য অপেক্ষা করে থাকা যে কত কষ্টের, সেই কষ্ট বোঝাতে কবি এখানে বলছেন যে তার মাথার উপর যেন পাথরের মতো নেমে এলো বছরগুলো। অর্থাৎ দিন যেন তার কাটছেই না, খুব কষ্টে দিন কাটছে। আমাদের মাথার উপর যদি পাথর চাপিয়ে দেওয়া হয়, আমাদের দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে যেরূপ কষ্ট হবে সেইরূপ কষ্টই অনুভব করছিল সেই মেয়েটি অপেক্ষার প্রহর গুনতে গুনতে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর যে ভয়ের কারণে যে ঘটনা ঘটবে বলে কথক সেই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছেন, সেই ঘটনা অবশেষে ঘটল। অবশেষে যুদ্ধ এলো এবং যুদ্ধতে সমস্ত কিছু, শিশু বাড়ি সবাই খুন হলো। বাড়ির শিশুরাও সেখানে ছাড়া পেল না। অর্থাৎ যেখানে কোনো শিশু মারা যাচ্ছে সেখানে নিশ্চয়ই তার বাবা মা বেঁচে থাকতে পারে না। অর্থাৎ সমস্ত প্রাণীর মৃত্যু ঘটলো, সবাইকে মেরে ফেললো যুদ্ধে, সবার প্রাণহানি ঘটলো। কিন্তু সেই মেয়েটা আজও অপেক্ষা করে আছে, মেয়েটির মৃত্যু হলো না। এখানে মেয়েটির মৃত্যু হলো না বলতে কি, যুদ্ধে কি সেই মেয়েটাকে রেখে দিয়ে যাবে যে তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করছো, তুমি থাকো, তোমাকে মারবো না আমরা, এমনটা তো নয়। আসল ঘটনা কি, আসলে
প্রেমের কখনো মৃত্যু হয় না, প্রেম চিরন্তন, প্রেম শাশ্বত। অর্থাৎ সেই মেয়েটার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, সে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছে তার প্রিয়তমার জন্য, যে হয়তোবা সে ফিরে আসবে এবং তাকে এই মৃত্যুপুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তাহলে জীবনের শেষ রক্তবিন্দু যতক্ষণ তার শেষ নিঃশ্বাসটুকু ছিল ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করেছে তার স্বামীর জন্য, তাই তার মৃত্যু হয়নি, সে বেঁচে আছে এখনও। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। অর্থাৎ সমস্ত সমতল ভূমি, অর্থাৎ যেখানে মানুষজন বাস করে সেখানে আগুন ধরে গেল, সেখানে আগুন ধরিয়ে দিল যারা যুদ্ধ করতে এসেছে। 1000 বছর ধরে যেসব দেবতারা ধ্যান করছিল, যারা চুপচাপ বসেছিল, ধ্যানে ডুবেছিল এবং মানুষকে যারা স্বপ্ন দেখাতো, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। অর্থাৎ আমরা যখন বিপদের মুখোমুখি হই তখন আমরা ঈশ্বরের কাছে আশ্রয় নিই এবং আমাদের বেঁচে থাকার শেষ রসদটুকু থাকে ঈশ্বর। আমরা ঈশ্বরের পদপ্রান্তে আশ্রয় নিয়ে সে যে ধর্মেরই হই না কেন, হিন্দু হলে ভগবান, মুসলিম হলে আল্লাহ, খ্রিস্টান হলে জেসাস, যাই হোক না কেন, যার কাছে আমরা আশ্রয় নিই না কেন তার কাছে আমরা শেষ সম্বলটুকু আমাদের থাকে এবং আমরা স্বপ্ন দেখতে থাকি এই দুঃখের কালো মেঘ কেটে গিয়ে একদিন সূর্য উঠবে। কিন্তু সেই তারাও আর স্বপ্ন দেখাতে পারলো না, তারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ল। সেই মিষ্টি বাড়ি যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ কবির সেই মিষ্টি বাড়ি যেখানে কবি জন্ম থেকে যুদ্ধের আগে পর্যন্ত যেখানে ছিলেন, নিজের বাড়িটা সে ভাঙাচোরাই হোক না কেন, কুঁড়ে ঘরই হোক না কেন, সেটাই তার কাছে মিষ্টি, সেটাই তার কাছে সমস্ত স্মৃতি বিজড়িত কাহিনী সেখানে লুকিয়ে আছে। তো সেটাকে কবি ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, একটা দোলনা ছিল সেখানে, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, তার চিমনি, জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, সমস্ত কিছু আগুনে জ্বলে গেল। অর্থাৎ কবির যা কিছু স্মৃতি ছিল সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। কিন্তু সেই মেয়েটি যেন আজও রয়েছে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ এর দ্বারা কবি কী বোঝাতে চাইছেন? কবি একটা সময় সেই মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কবি চলে এসেছিলেন। বাঙালি বধূরা স্বামীকে বিদায় জানানোর সময় তারা সেই দরজার কাছেই দাঁড়ায়, যতক্ষণ না দৃষ্টির অগোচরে যাচ্ছে স্বামী ততক্ষণ পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে স্বামীর দিকেই তাকিয়ে থাকে। তো আজও সেই মেয়েটা সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর ঘটে গেছে এক বিরাট যুদ্ধ, শিশুরা সহ সমস্ত বাড়ির সবাই, এমনকি চিমনি, জল তরঙ্গ, সমস্ত জায়গাতে আগুন লেগে গেছে, মানুষজন কেউ সেখানে নেই, কিন্তু সেই মেয়েটা আজও অপেক্ষায় রয়েছে। অর্থাৎ মেয়েটার প্রেমের আজও মৃত্যু ঘটেনি, মেয়েটা আজও অপেক্ষা করে আছে তার স্বামী কবে ফিরে আসবে। অর্থাৎ এখানে কবি প্রেমকে চিরন্তন এবং শাশ্বত বোঝাতেই মেয়েটির অপেক্ষার কথা কবি বলেছেন। যুদ্ধে সবাই মারা গেছে, মেয়েটিও মারা গেছে, কিন্তু আসলে মেয়েটির অপেক্ষা শেষ দিন পর্যন্ত টিকে আছে। আসলে এখানে প্রেমের কথাই বলা হচ্ছে, যে প্রেম চিরন্তন, যে প্রেম শাশ্বত। এই প্রেম কখনো শেষ হয়ে যায় না। জীবনে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, প্রেমের যুগ যুগ ধরে সেই প্রেম আজও চলে আসছে, এই কথাই কবি এখানে প্রকাশ করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ।